কলকাতা নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর শুরুতেই জাগো বাংলার সম্পাদকীয় দিকে নজর রাখতে হবে, কারণ সেখানে প্রশ্ন তোলা হয়েছে কংগ্রেসকে নিয়ে। কংগ্রেস এখন ডিপ ফ্রিজে। কোথায় সেই ঝাঁজ, কোথায় সেই উত্তাপ? সবই টুইটারে গ্র্যান্ড ওল্ড পার্টিকে রীতিমতো তুলোধনা, আর তা নিয়ে তৃণমূল এবং কংগ্রেস তরজা তুঙ্গে। প্রশান্ত কিশোরের টুইটের পর জাগো বাংলা। বৃহস্পতিবার নাম না করেও গান্ধী পরিবারকে নিশানা করেন ভোট কুশলী পিকে। শুক্রবার জাগো বাংলায় কংগ্রেসকে আরো কড়া আক্রমণ। তৃণমূলের মুখপত্রে লেখা হয়েছে, কংগ্রেসের মধ্যে সেই উত্তাপ ঝাঁজটাই যেন কমে গিয়েছে। দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে প্রশ্ন তুলে দেওয়ার পরেও কোথায় আক্রমণ? উল্টে দলের ভেতরে নেতৃত্ব নিয়ে কোন্দল। প্রবীণ কংগ্রেস নেতা গোলাম নবী আজাদের মন্তব্যকেও হাতিয়ার করেছে তৃণমূল। मैं ये वादा नहीं कर सकता हूं कि अभी 2024 में 300 मेरे एमपी कांग्रेस पार्टी के आएंगे। अल्लाह अल्लाह खैर सलाह, अल्लाह करे कि 300 आए, लेकिन मुझे अभी तो नहीं दिखता। Somebody is afraid, even they cannot take a decision. They just waste the time and allow BJP to be powerful, more and more powerful. अगर कोई कुछ करते ही नहीं है, आधा टाइम आप विदेश में रहो, तो पॉलिटिक्स कैसे होगा? But if somebody is not coming out openly, then somebody is to bail the cat. ঠিক এই সুরেই শুক্রবারে জাগো বাংলায় কংগ্রেসকে আক্রমণ। সবচেয়ে বড় বিরোধী দল হিসেবে কংগ্রেস নিজেদের ডিপ ফ্রিজে বন্দি করে রেখেছে। সামান্য লোক দেখানো আন্দোলন ছাড়া শীর্ষ নেতারা ঘরবন্দি এবং টুইট সর্বস্ব। কিন্তু দেশে এই মুহূর্তে বিরোধী জোটের দরকার। সেই দায়িত্ব বিরোধীরা তৃণমূল নেত্রীকে দিয়েছেন, কারণ তিনিই এখন সর্বজনগ্রাহ্য জনপ্রিয় বিরোধী মুখ। তার দিকেই তাকিয়ে বিরোধী শক্তি। আমাদের নেত্রী স্পষ্টভাবে কংগ্রেসকে বলেছেন যে বিরোধী জোট ব্যাপারটাকে একটা স্ট্রাকচারাল ফরম্যাটে আনা উচিত, একটা স্টিয়ারিং কমিটি হওয়া উচিত। তো কংগ্রেসের সেটাই রেসপন্ড করার এখনো পর্যন্ত সময় হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তো হাত গুটিয়ে বসে থাকবে না। সারা ভারতবর্ষ জুড়ে কংগ্রেসের নেতৃত্ব, কংগ্রেসের কর্মীরা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে একটা আদর্শগত লড়াইয়ে নেমেছে। আর তৃণমূল কংগ্রেসের লড়াইটা শুধুমাত্র ব্যক্তির বিরুদ্ধে, আমাদের লড়াই একটা আদর্শের বিরুদ্ধে। তফাৎটা তো ওইখানে। সংসদের অন্তরেও কংগ্রেস তৃণমূলের ভিন্ন পথ। ত্রিপুরার ভোটে রিগিং এর অভিযোগ নিয়ে আলোচনার দাবিতে একযোগে নোটিশ দিয়েছে কংগ্রেস, সিপিএম, আরজেডি, এনসিপি, আপ, ডিএমকে। এই তালিকায় অবশ্য তৃণমূল নেই। নিউজ 18 বাংলা। নবান্নে মুখ্যমন্ত্রী আদানি বৈঠক এবং তা নিয়ে রীতিমতো রাজ্য রাজনীতি তোলপাড়। তৃণমূলকে দ্য মোদি ক্লাব বলে কটাক্ষ সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। কটাক্ষ করেছে বিজেপিও, যদিও তৃণমূল জবাব দিতেও দেরি করেনি। বৃহস্পতিবার নবান্নে গৌতম আদানি। মুখ্যমন্ত্রী বাণিজ্য নগরীর সফর সেরে ফেরার দিনই নবান্নে মুখ্যমন্ত্রী আদানির বৈঠক হয়। প্রায় 1.5 ঘন্টা ধরে চলে বৈঠক। সূত্রের খবর, গৌতম আদানি বলেন তিনি পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে চান। মুখ্যমন্ত্রী বলেন বাংলায় আপনাদের জন্য জায়গা রয়েছে, আপনারা এখানে বিনিয়োগ করুন। মুখ্যমন্ত্রী আদানির এই বৈঠক ঘিরেই রাজ্য রাজনীতি তোলপাড়। গাধা জল খায়, ঘোলা করে খায়। প্রথমে ভালো জল থাকলে গাধা খেতে পারে না। সেই আদানির হাত ধরে এখন মমতা ব্যানার্জি তাকে নিয়ে যাচ্ছেন, তার চেয়ারে বসাচ্ছেন। তাদের কাছে প্রশ্ন করুন যে তারা এখন কোথায় গিয়ে মুখ লুকোবেন। আমাদের কৃষি নীতি, আমাদের জমি নীতি, আমাদের শিল্প নীতি, এগুলিকে মান্যতা দিয়ে যারা পশ্চিমবঙ্গে লগ্নি করতে চাইবেন, আমরা সব সময় তাদের স্বাগত জানাবো। আমরা কেন রাজনীতির জন্য লগ্নিটাকে হারাতে যাব? আসরে নেমে পড়েছে বামেরাও। একসময় বামেদের স্লোগান ছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। সেই বামেরাও মুখ্যমন্ত্রী আদানি বৈঠক নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। ফেসবুক পোস্টে তৃণমূলকে দ্য মোদি ক্লাব বলে কটাক্ষ করেছেন সিপিআইএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। লিখেছেন, ছদ্মবেশী আরএসএস এবং পুঁজির দালাল তৃণমূল। তিনি যখন ডব্লিউবিআইডিসি চেয়ারম্যান ছিলেন এবং জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি যখন টাটা থেকে বিভিন্ন শিল্পগোষ্ঠীকে বাংলায় আনার জন্য চেষ্টা করেছিলেন, তাহলে তিনিও সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদের দালালি করেছেন। উদ্ধব ভট্টাচার্য যখন একের পর এক শিল্পগোষ্ঠীকে বাংলায় আনার জন্য কৃষি জমি বিক্রির চেষ্টা করেছেন, তখন তাদের নিশ্চয়ই কৃষকদের পিঠে ছুরি মেরে সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদের দালালি করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। বিকাশবাবু মুখে এসব কথা বানায় না।
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর কয়েকটি পুরনো টুইটকে রিপোস্ট করেছেন সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম। এই সব টুইটে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ নিশানা করেন আদানি গোষ্ঠীকে। সেই সব টুইটকে সামনে এনে সেলিমের কটাক্ষ, পুরনো টুইটগুলি মুছে ফেলা এখন শুধু সময়ের অপেক্ষা। পাল্টা মহুয়া মৈত্র টুইট করেছেন, লিখেছেন পুরনো টুইট তিনি মোছেননি। অনেকে আসবে, কারণ বাংলায় শিল্প পরিবেশটা এমন হয়েছে, ইনভেস্টার আসে তখনই যখন শিল্প পরিবেশ তৈরি হয়। সামনের বছর এপ্রিলে বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলন, সেখানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণও করেছেন। তার আগে মুখ্যমন্ত্রী আদানি বৈঠক ঘিরে এখন রাজ্য রাজনীতিতে শোরগোল। নিউজ 18 বাংলা। কাজই কথা বলবে, পুরো ভোটে যেতে হবে এমনই বিশ্বাস তৃণমূল কংগ্রেসের, তাই তৈরি হচ্ছে ওয়ার্ড ভিত্তিক রিপোর্ট কার্ড। প্রতিশ্রুতির ডালা নয়, কাজের খতিয়ানকে সামনে রেখেই ছোট লালবাড়ির লড়াইয়ে নামতে চায় তৃণমূল। সূত্রের খবর, এবারের পুরো ভোটে ইস্তেহারের থেকে হয়তো বেশি গুরুত্ব দেওয়া হতে পারে এই রিপোর্ট কার্ডকে। রিপোর্ট কার্ড তৈরি হবে ওয়ার্ড ভিত্তিক, সেই রিপোর্ট কার্ড সঙ্গে নিয়েই ভোটারের দুয়ারে পৌঁছবেন প্রার্থীরা। সূত্রের খবর, ভোটে জিতলে আগামী দিনে তৃণমূলের পুরো ভোট কোন কোন বিষয়ে গুরুত্ব দেবে তার ব্লুপ্রিন্টও তৈরি। অগ্রাধিকারের শুরুর দিকেই জল যন্ত্রণা থেকে মুক্তি, অ্যাডেড এরিয়ার কিছু এলাকায় যে পানীয় জলের সমস্যা সেদিকেও বিশেষ নজর, বাড়তি নজর মহানগরের পরিবেশ রক্ষায়। মূলত জোর দেওয়া হচ্ছে পরিবেশ এবং একই সঙ্গে এই কলকাতা শহর যাতে বর্ষার সময় জল যন্ত্রণা থেকে মুক্তি পায়। আর এই দুটো বিষয়কে সামনে রেখেই আগামী দিনে নতুন পুরবোর্ড যে কাজ করবে সেই বিষয়টাই স্পষ্ট করছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাকে লন্ডন করতে চেয়েছে। লন্ডন মানে কি? কলকাতায় কি বরফ পড়বে? না। কলকাতায় কি ঘাম ছাড়া চলবে? না। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা, কলকাতাকে সুন্দর রাখা, সবুজ রাখা, কলকাতায় হেরিটেজ প্রপার্টিগুলোকে মেনটেন করা, কলকাতায় যে রাস্তাগুলোর ধারে সুন্দর করে রং করা, কলকাতায় আলো ঝলমকে কলকাতা করা, এইগুলো করা মানে লন্ডনের মতন কলকাতাকে যাতে লাগে, সেইটা আমাদের উদ্দেশ্য এবং কাজটা বোর্ডে অলরেডি আমরা করছি। গত 10 বছর পৌরসভা চালিয়ে কতটুকু কাজ করেছে প্রতিশ্রুতি পরে দিন, আগে বলুন ওনারা কি করেছেন, রিপোর্ট কার্ডটা বার করুন। তৃণমূলের বিশ্বাস, কাজ ও উন্নয়নের অস্ত্রেই এবারের পুরো ভোটেও তারা বাজিমাত করবে। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। আর এই পাড়ার যে সমস্যাগুলো রয়েছে একদম লোকাল সমস্যা, সেদিকেই নজর দিচ্ছে পদ্ম ব্রিগেড। স্থানীয় সমস্যা থেকে স্থানীয় নিকাশি জল, প্রত্যেকটা বিষয়ে নজর দিয়ে ফোকাস করতে চায় পদ্ম ব্রিগেড। পুরো ভোটের লড়াই মানে পাড়ায় পাড়ায় ভোটের লড়াই। পাড়ায় লড়াই জিততে পাড়ার ইস্যুকেই হাতিয়ার করতে চায় বিজেপি। সূত্রের খবর, কলকাতাবাসীর রোজকার সমস্যার কথা তুলে ধরেই ভোট বাক্সে তাদের মন পেতে চায় পদ্ম শিবির। বর্ষা এলেই ভাসে কলকাতার নানা এলাকা। পুরভোটের ইশতেহারে মহানগরের নিকাশি ব্যবস্থাকে অন্যতম ইস্যু করতে চায় বিজেপি। এছাড়াও প্রতিশ্রুতির তালিকায় রয়েছে পুরো হাসপাতালগুলির উন্নয়ন, পুরসভার স্কুলগুলির সংস্কার, প্রতি ওয়ার্ডে স্পোর্টস সেন্টার গড়ে তোলা, লন্ডনের ধাঁচে সমস্ত সরকারি পরিবহনের জন্য একটি কার্ড চালু। পরিচ্ছন্ন শহর হয়নি, নিকাশি ব্যবস্থা উন্নত হয়নি, কাজ পড়ে গেলে আর্মি ডেকে আনতে হয়, কাজ পরিষ্কার করারও ক্ষমতা নেই। তৃণমূল 10 বছর ক্ষমতা থেকে কি করলো? উদাহরণ হিসেবে বলতে পারি, আমরা কাজ করে দেখিয়েছি বিভিন্ন শহরে, কলকাতাতেও আমরা কাজ করে দেখাবো। বিজেপি নির্বাচনে ইস্তাহার যে মূল্যহীন, সেটা তো বিধানসভা নির্বাচনেই প্রমাণিত হয়ে গেছে। যদি জল জমার কথা হয়, আগে বাম জমানায় যে এলাকায় 5 দিন ধরে জল জমে থাকতো, নৌকো চলতো, এখন সেটা 5 ঘন্টায় জল নামে। পুরসভা দখলের লড়াইয়ে শাসক বিরোধী উভয় পক্ষই ময়দানে। যখন তৃণমূলের তরফ থেকেও জোর দেওয়া হচ্ছে ইস্তেহারে, ঠিক সেই মুহূর্তে বিজেপির ইস্তেহারে নজর সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে, এবং এই ম্যানিফেস্টো নিয়েই শহরবাসীর মন জয় করতে মরিয়া বিজেপি শিবির। ক্যামেরায় শশীপাল চৌধুরীর সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আর কলকাতার মন জিততে এবারেও ইয়ং ব্রিগেডের ওপরেই ভরসা রাখছে বামেরা। তার যেসব প্রতিশ্রুতি বামেদের মধ্যে রয়েছে তার মধ্যে অবশ্যই শ্রমজীবী ক্যান্টিন আর শ্রমজীবী বাজার।
রেড ভলান্টিয়ার্স এবং শ্রমজীবী ক্যান্টিন অতিমারির সময় দলমত নির্বিশেষে প্রশংসা কুড়িয়েছে বামেদের এই উদ্যোগ, যার পুরোভাগে মূলত ছাত্র ও যুব সংগঠন। পুরো যুদ্ধে কলকাতাবাসীর মন জিততে তরুণদের এই উদ্যোগেই ভরসা রাখছে বামেরা। ফ্রন্টের ইস্তেহারের একেবারে শুরুতেই জলজল করছে প্রতিশ্রুতি। পুরো ভোটে বামেরা জিতলে প্রতিটি ওয়ার্ডে চালু হবে শ্রমজীবী ক্যান্টিন এবং শ্রমজীবী বাজার। করোনাকালে গরিব মানুষকে খাবার দিতে শুরু হয় এই শ্রমজীবী ক্যান্টিন। লকডাউনের সময় শ্রমজীবী ক্যান্টিনের হাত ধরেই মানুষের মধ্যে পৌঁছে গিয়েছিল সিপিএম। পুরসভা নির্বাচনের ইস্তেহারও বলেছে তারা যে প্রত্যেকটি ওয়ার্ডে শ্রমজীবী ক্যান্টিন করবে। রাজনৈতিক মহল মনে করছে এই শ্রমজীবী ক্যান্টিনের হাত ধরেই নির্বাচনেও সাফল্য পেতে চাইছে দল। অতিমারির আবহে বামেদের আরেক মুখ রেড ভলান্টিয়ার্স। ডাক্তার হোক বা অক্সিজেন সিলিন্ডার কিংবা বাজার করে দিতে হবে, ফোন করলেই বাড়ির দরজায় হাজির রেড ভলান্টিয়ার্স। করোনাকালে এভাবেই ময়দানে দেখা গিয়েছে বামেদের বহু তরুণ মুখকে, যাদের অনেককেই পুরো ভোটে টিকিট দিয়েছে বামফ্রন্ট। যেমন 1 নম্বর ওয়ার্ডে সিপিআইএম এর প্রার্থী পল্লব মুখোপাধ্যায়, 107 নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী গৌতম রায়, তিনিও এলাকায় পরিচিত রেড ভলান্টিয়ার হিসেবে। তালিকাটা দীর্ঘ, 42 জন রেড ভলান্টিয়ারকে এবার প্রার্থী করেছে বামেরা। এত গরিব মানুষ যাদের ক্রয় ক্ষমতা কমছে, দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া, সরকার কিছু করছে না, তার ন্যূনতম রিলিফ হিসেবে সবচেয়ে নিচের দিকের মানুষ, সেই মানুষের জন্য এই শ্রমজীবী বাজার, শ্রমজীবী ক্যান্টিন যদি চালু থাকে তাহলে মার্কেটেও একটা প্রতিযোগিতামূলক জায়গা আনা যায়। 2011 সাল থেকে রক্তক্ষরণ, 21-এর ভোটে একেবারে শূন্য। অনেকে কটাক্ষ করে বলেন সাদা চুলে কাজ হচ্ছে না, তরুণদের দরকার। কলকাতার পুরোযুদ্ধে বামেদের ভরসা সেই তরুণরাই, লালের ভরসা রেড ভলান্টিয়ার্স, তুরুপের তাস শ্রমজীবী ক্যান্টিন। নিউজ 18 বাংলা। ভবানীপুরে গুজরাটি হিন্দি, কলকাতাতেই লুকিয়ে ছোট্ট একটা ভারত, সেই কলকাতাতেই ভোট। 24-এ মোদির বিরুদ্ধে দেশের লড়াইয়ের আগে নানা ভাষা ধর্মের মানুষের মন পড়ে নেওয়ার সুযোগ, বলছে তৃণমূল কংগ্রেস। আর সেই লক্ষ্যেই নজরে অবাঙালি ভোট। তৃণমূল কংগ্রেস আসলে সমস্ত স্তরের মানুষের কাছে বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে তারা ঠিক কি চাইছেন সেটা বুঝে নেওয়ার চেষ্টা করছেন। আর সেটা করতে গিয়ে যেহেতু 2024-এর লোকসভা ভোট, তাই কলকাতার পুরো ভোটের ক্ষেত্রে অবাঙালিদের একটা বড় অংশ আসলে কোন দিকে ঝুঁকছেন, তাদের চাহিদা কি, সেই মন বোঝার চেষ্টা। কলকাতায় 18 ওয়ার্ডে অবাঙালি ভোটারদের প্রভাব বেশি। এর মধ্যে ভবানীপুরের গুজরাটি মারোয়ারি পাড়াও রয়েছে। উপনির্বাচনের ফলের নিরিখে সেখানেও এখন বিপুল ভোটে এগিয়ে তৃণমূল। এন্টালি, কাশীপুর, বেলগাছিয়া, গার্ডেন রিচের উর্দুভাষী এলাকাও ঘাসফুল শিবিরের নজরে। শ্রমিক, মুটে মজদুর থেকে বিত্তশালী ব্যবসায়ী, অবাঙালি ভোটারদের মধ্যে রয়েছেন সব শ্রেণীর ভোটাররাই। পুরো ভোটে এদের সকলের দিকেই নজর তৃণমূলের। যারা যে ভাষাভাষীর হোক, যারাই হন, তারা দেখতে পাবেন সরকারি স্কিমগুলো, রাস্তা স্মুথ আছে, রাস্তা ঠিক আছে, আলো ঠিক আছে, নিকাশি ঠিক আছে, পানীয় জল ঠিক আছে। এটা নয় হিন্দিভাষী বাংলাভাষী কোনো বিষয় না, সবাই চায় যে কলকাতার উন্নতি হোক। বিধানসভা নির্বাচনে কলকাতার প্রতিটি অবাঙালি প্রভাবিত কেন্দ্রে বড় জয় পেয়েছে তৃণমূল। পুরো ভোটেও সেই ফলই লক্ষ্য। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। বড়বাজার থেকে ভবানীপুর, বিজেপির নজরে পুরনো সংগঠন আর এই অবাঙালি ভোট। পুরো ভোটের লড়াইয়ে পুরনো কৌশলেই বাজিমাতের আশায় পদ্মসেবের। 2015 সালের পুরো ভোটে কলকাতায় 7টি আসন পায় বিজেপি। 19-এর লোকসভার ভোটের নিরিখে একেবারে 22 ওয়ার্ডে এগিয়ে যায় বিজেপি। 21-এর ভোটের হিসেবে সেই সংখ্যা কমে 19-এর অর্ধেক, 11। ভবানীপুর উপনির্বাচনের পর আরও কম। কলকাতা এখন 9 আসনে এগিয়ে বিজেপি। এই 9 আসনের সমর্থন পুঁজি করেই পুরো ভোটে নামছে বিজেপি। বিজেপি সূত্রে দাবি, কলকাতার যুদ্ধে পুরনো অস্ত্রেই বাড়তি শান দিচ্ছেন নেতারা। কলকাতা পুরসভার 22 নম্বর ওয়ার্ড, অবাঙালি প্রভাবিত এলাকা 2005 থেকে টানা বিজেপির দখলে। 2021-এর বিধানসভা ভোটেও এই ওয়ার্ডে ভালো ফল করে বিজেপি। বড়বাজার পোস্তা এলাকার এই ওয়ার্ডে এবারও প্রার্থী মীনা দেবী পুরোহিত।
23 নম্বর ওয়ার্ডে 2010 থেকে জিতছে বিজেপি। গত বিধানসভা ভোটেও এগিয়ে ছিল পদ্মশিবির। আগের কাউন্সিলর বিজয় ওঝা এবারও লড়ছেন। বিজেপির নজরে অবাঙালি প্রভাবিত বড়বাজারে 42 নম্বর ওয়ার্ডও 2005 থেকে এখানে জিতছেন বিজেপির সুনিতা ঝাওয়ার। পাশাপাশি দক্ষিণ কলকাতারও একাধিক ওয়ার্ডে বিজেপির নজর। 2015 সালে জেতা 86, 87, 70, ভবানীপুরের 74 নম্বর ওয়ার্ডেও বাড়তি গুরুত্ব। 2015-তে আমাদের অ্যাড হয়েছিল 70, 86, 87, 22, 23, 42 তো ভালো পজিশন আছে এবং বিধানসভার নিরিখে তো আমরা ওখানে ভালো ফল করেছি। 7 নম্বরও জিতেছিলাম, আশা করছি 7 নম্বরও আমরা জেতার দিকে যাচ্ছি। আমরা অনেকগুলো জায়গায় পারবে না, কারণ আমাদের ভালো ভালো ক্যান্ডিডেট দেওয়া হয়েছে এবং আমরা আশা করছি যে সেই ওয়ার্ডের মানুষও তারা যে সার্ভিস পেয়েছে তৃণমূলের সময়, যেরকম লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, অন্য অন্য যে গভর্নমেন্টের সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়েছে, তারপরে তাদেরও হৃদয় পরিবর্তন নিশ্চয়ই হবে। বিধানসভা ভোটে ভরাডুবির পর ছন্ন ছাড়া সংগঠন। টিকিট নিয়ে কোন দল? 15-তে জেতা 7 এবং 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা পরে তৃণমূলে যোগ দেন। এবার পুরো ভোটে বিজেপি তাই আর কোনো বাড়তি চমকে নেই, ভরসা পুরনো সংগঠনে। নিউজ 18 বাংলা। ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি বাড়াচ্ছে। রবিবারই অন্ধ্র ওড়িশা উপকূলে আছড়ে পড়ার কথা, আর তারপর পুরী হয়ে জাওয়াদের অভিমুখ থাকবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের দিকে। খুব স্বাভাবিকভাবেই দুর্যোগের আশঙ্কায় বাংলা। ঘূর্ণিঝড় জাওয়াদ সৌদি আরবের দেওয়া নাম, অর্থ উদার। দক্ষিণ থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত নিম্নচাপ হয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় জাওয়াদে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শনিবার সকালে উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে পৌঁছবে জাওয়াদ। উপকূল থেকে গতিপথ পরিবর্তন, অভিমুখ হবে উত্তর ও উত্তর পূর্ব দিক। শনিবার দুপুরের পর ওড়িশা উপকূল বরাবর এগোবে জাওয়াদ। সেই সময়ে ঘূর্ণিঝড় অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পূর্বাভাস। গতিবেগ হতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার। পুরীর কাছে পৌঁছবার পরেও কিন্তু এটা কন্টিনিউ মুভ যেটা করতে থাকবে উত্তর উত্তর পূর্ব দিকে, ন্যাচারালি এসে মুভ করবে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্টের দিকে। 4 তারিখ ইভিনিংয়ে যে উইন্ড হবে সেটা 45 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিং 65 কিলোমিটার প্রতি ঘন্টায়। ধীরে ধীরে এটা বাড়বে, বেড়ে 5 তারিখ নাগাদ এটা কিন্তু হয়ে যাবে 60 থেকে 70 কিলোমিটার, গাস্টিং 80 কিলোমিটার প্রতি ঘন্টায় 5 তারিখ সকাল থেকে, যেটা আরো 12 ঘন্টা পারসিস্ট করবে। আবহাওয়াবিদদের অনুমান, রবিবার দুপুর বা বিকেলে পুরীর কাছাকাছি পৌঁছবে জাওয়াদ। তারপর পুরী থেকে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগোবে। তবে এই ঘূর্ণিঝড়টি ঠিক কোথায় আছড়ে পড়বে তা নিয়ে এখনো ধোঁয়াশায় আবহাওয়াবিদরা। জাওয়াদের প্রভাবে শনিবার থেকে সোমবার পর্যন্ত রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস। বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। ঘূর্ণিঝড় জাওয়াদ মোকাবিলায় তৎপর নবান্ন। 12 জেলায় মোতায়েন করা হয়েছে এনডিআরএফ। উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং, আর এরপরেই বিদ্যুৎ দপ্তরের কন্ট্রোল রুম করা হবে পরিস্থিতি মোকাবিলার জন্য। ফের ঘূর্ণিঝড় আতঙ্ক, এবার জাওয়াদ। রাজ্যে আছড়ে না পড়লেও প্রভাব টের পাওয়া যাবে। কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস। এই দুর্যোগ মোকাবিলায় তৎপর নবান্ন। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পর্যটকদের গতিবিধিও নিয়ন্ত্রণ করা হয়েছে। 12 জেলায় মোতায়েন করা হয়েছে এনডিআরএফ। সেন্ট্রাল কন্ট্রোল রুম আমাদের বিদ্যুৎ ভবনে, সেটা আগামীকাল সকাল 8টা থেকে মঙ্গলবার পর্যন্ত খোলা থাকবে। রিজিওনাল অফিসেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। কলকাতার সমস্ত ওয়ার্ডে আমরা গ্যাং মজুত রাখছি আগে থেকেই। জেলায় সমস্ত ব্লকে সমস্ত গ্যাং রেডি রাখছি। পর্যাপ্ত মেটেরিয়াল সব জায়গায় মজুদ আছে। অন্ধ্র এবং উড়িষ্যা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টার্গেট, থার্ড টার্গেট আমরা। তবু আমরা কোনো রকম কোনো বিচ্যুতি না রেখে, মুখ্যমন্ত্রীর নির্দেশকে মাথায় রেখে উই আর অল রেডি। নামখানা থানার পক্ষ থেকে সকল মৎস্যজীবীদের ভাইদের জানানো যাচ্ছে, সমুদ্রে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে তার জন্য আপনারা কেউ 4 থেকে 6 তারিখ পর্যন্ত কেউ গভীর সমুদ্রে যাবেন না। দক্ষিণ 24 পরগনার নামখানা, হাতানিয়া দোয়ানিয়া নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের মাইকিং। শনি থেকে সোমবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ।
শুধু নামখানা থানা নয়, সুন্দরবন পুলিশ জেলার সমস্ত থানাগুলিতেই এইভাবে কিন্তু মাইকিং চালানো হচ্ছে, বিভিন্ন ঘাটগুলিতে। পূর্ব মেদিনীপুরে দীঘায় তৎপর পুলিশ এনডিআরএফ, সেখানেও চলছে মাইকিং। পর্যটকদের সমুদ্রে যাওয়া মানা। আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আশঙ্কায় কৃষকরা, আগে ভাগেই নানা জায়গায় কেটে ফেলা হচ্ছে ধান। আতঙ্ক ঘাস করছে কৃষকদের, সব মিলিয়ে ক্ষতির থেকে বাঁচতে তৎপর কৃষকরা। মহিষাদলে শুক্রবার সকাল থেকে মাইকিং। নিউজ 18 বাংলা। আজ মদন মিত্রের জন্মদিন, আর নিজের জন্মদিনে ভিডিও অ্যালবাম প্রকাশ করলেন মদন মিত্র রবীন্দ্রসঙ্গীতে। মানি না আমি জানি না, মানি না তুমি হৃদয়ের গান গাইতে বলেছ, নেই আমার নেই। ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান মদন মিত্র, এবং তিনি সরজমিনে নিজেই খতিয়ে দেখছেন কিভাবে কাজ হচ্ছে। গতকাল আমরা দেখেছিলাম সরকারি বাসে তিনি ধর্মতলা পর্যন্ত চলে এসেছিলেন, আর লকডাউনের পর ক্রুজ ঠিকমতো চলছে কিনা, পরিষেবা ঠিকমতো হচ্ছে কিনা দেখার জন্য আজ ক্রুজে চললেন। প্রমোদে ঢালিয়া দিনু মন, ও গো প্রাণ কেন কাঁদে রে। এইটা আমরা 8 তারিখে শুরু করে দিচ্ছি, এবং এর ভাড়া 1 পয়সাও বাড়ায়নি। 39 টাকা ছিল, 39 টাকাই রেখেছি। टाइम हर बच्चे को वो सेंटा क्लॉज रहेगी, और वो बच्चे लोग को लॉजेंस चॉकलेट देगा, नाचा होगा, गाना होगा। কলকাতার বিখ্যাত ফুড ব্লগারদের দিয়ে আমরা চালু করছি নাইট প্যাকেজ অ্যান্ড লাঞ্চ প্যাকেজ। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠার সফল হলো কাজ। মদন মিত্রকে হাতের সামনে পেয়ে মানুষের সবচেয়ে বেশি আবদার সেলফি। হাসি মুখে মদন মিত্র সেটাও মেটাচ্ছেন, আর সবাইকে বলছেন মুখে মাস্কটা পরুন, তার কারণ করোনা কিন্তু এখনো রয়েছে। ক্যামেরায় শুভেন্দুর সাথে ইরন, নিউজ 18 বাংলা। নবান্নে আজ পৌঁছে গিয়েছিলেন গৌতম আদানি। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় 1.5 ঘন্টা বৈঠক করেন। বাংলায় তিনি লগ্নি করতে চান, সেরকমই জানিয়েছেন আদানি গোষ্ঠীর কর্ণধার। আদানিকে শিল্প সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমন্ত্রণ গ্রহণ করে আদানির টুইট, শিল্প সম্মেলনের অপেক্ষায় রয়েছেন। আগামী দিন ইন্ডাস্ট্রিতে ওয়েস্ট বেঙ্গল উইল বি আওয়ার বিগ ডেস্টিনেশন। শিল্পের গন্তব্য এখন বাংলা। তৃতীয়বার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পরই তা স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার নবান্নে গৌতম আদানি। মুখ্যমন্ত্রী বাণিজ্য নগরীর সফর সেরে ফেরার দিনই নবান্নে আদানি গোষ্ঠীর কর্ণধার। প্রায় 1.5 ঘন্টা বৈঠক হয় দুজনের মধ্যে। সূত্রের খবর, গৌতম আদানি বলেন তিনি পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে চান, এখানকার পরিস্থিতি শিল্প বান্ধব। মুখ্যমন্ত্রী বলেন বাংলায় আপনাদের জন্য জায়গা রয়েছে, আপনারা এখানে বিনিয়োগ করুন। এরপরই আগামী বছর হতে চলা শিল্প সম্মেলনে আদানিকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। বলেন আগামী এপ্রিলে বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে আসুন, সেখানে বিনিয়োগ নিয়ে কি প্রস্তাব জানান। করোনার কারণে 2 বছর বন্ধ থাকার পর 2022-এর 20 এবং 21 এপ্রিল ফের বঙ্গে এই শিল্প সম্মেলনের আসর বসছে। এদিন নবান্ন থেকে বেরিয়ে গৌতম আদানি টুইটারে লেখেন, পশ্চিমবঙ্গের শিল্পের সম্ভাবনাময় পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছি। এবারের বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে উপস্থিত থাকার জন্য কয়েকদিন আগেই দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। ओपीजी कॉन्फ्रेंस में हम प्राइम मिनिस्टर को इनवाइट किया है, पीएम ने एक्सेप्ट किया है इनविटेशन।
বঙ্গে এবারের শিল্পের আসরে দেশের প্রথম সারির শিল্পপতিদের অনেককেই দেখা যাবে বলে মনে করা হচ্ছে। নিউজ 18 বাংলা।